ক্যাডেট কলেজ ক্লাব লিটারেরি সোসাইটির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই করোনাকালীন আয়োজন, আজকের এই দূর আড্ডায় আমরা বিষয় ঠিক করেছি বৈশ্বিক মহামারী কালে লাতিন আমেরিকার সাহিত্য। এর আগে আমরা প্রায় প্রতি মাসেই যে সাহিত্যের আড্ডাটা আমাদের ক্যাডেট কলেজ ক্লাবে করতাম নানা বিষয়ে, এই করোনার দুর্যোগের কারণে এই জিনিসগুলো আমার পক্ষে এখন করা সম্ভব হচ্ছে না। কথা বলার জন্য আমাদের সাথে আছেন, দুর্দান্ত কিছু অনুবাদের কাজ করেছেন এবং যারা লাতিন আমেরিকার সাহিত্য সম্পর্কে অনেক বেশি কিছু জানেন, এরকম 4 জন প্রথিতযশা বক্তা, এবং তাদেরকেই সমন্বয় করবে আমাদের মাঝার মোশাররফ। মাঝার মোশাররফ একজন কবি এবং নৃবিজ্ঞানী। পেশায় তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এছাড়াও খণ্ডকালীন অধ্যাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। কবিতা লিখেন এবং সাহিত্যের জাগতিক বিষয় সম্পর্কে তিনি খোঁজ রাখেন। আজকে আমাদের অনুরোধে এই পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মাঝার মোশাররফ। মাঝার মোশাররফকে আমি দায়িত্ব দিচ্ছি অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য এবং শেষ পর্যন্ত এই দর্শকদের সাথে নিয়ে এই বৈশ্বিক মহামারী কালে লাতিন আমেরিকার সাহিত্য নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য। অনেক ধন্যবাদ স্থপতি, সাহিত্যিক, নাট্যকার শাকুর মজিদ। আমাদের কাছে আপনার বড় পরিচয়, আপনি আমাদের এই যে ক্যাডেট কলেজ লিটারেরি সোসাইটির আপনি হচ্ছেন সভাপতি, এবং আপনার আমন্ত্রণে আজকে আমাদের এই যে প্যানেল, আমি মনে করি যে বাংলাদেশে বহুদিন থেকে যারা কাজ করছেন ল্যাটিন আমেরিকান সাহিত্যের, বিশেষ করে অনুবাদ সাহিত্য নিয়ে যারা যুক্ত আছেন, তাদের 3 জনকে আমরা পেয়েছি আজকে আমাদের সাথে। আমাদের সবার আগে আমি কথা বলি আমাদের ডক্টর সুরেশ রঞ্জন বসাক। তিনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক এবং ট্রেজারার, ডিন এবং ইংরেজি সাহিত্যের অধ্যাপক, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়, সিলেট। আমাদের সাথে আরো আছেন জিএইচ হাবিব, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কিন্তু বহুদিন থেকে তিনি মূলত বাংলায় অনুবাদ করছেন। তারপরে আছেন আমাদের রফিকুম মনিম চৌধুরী, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আধুনিক ভাষা ইনস্টিটিউট সেখানে কর্মরত আছেন, এবং তারও বেশ কিছু বই, 10খানা বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আমি তাকেও আলাদা করে তার কাজ সম্পর্কে আলাপ করব যখন তাকে আমরা ডাকবো আলোচনার জন্য। আর আছেন আমাদের সাথে ফারহান আজিম শিউলি, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেছেন এবং উনি এখন টরন্টো বেসড শিল্প সাহিত্যের সংগঠন পাঠশালাকে পরিচালনা করেন এবং তারও 3টি বই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা জানেন যে জিএইচ হাবিব আমাদের দেশের একজন প্রধান লেখক, অনুবাদক। উনি উম্বার্টো ইকোর দি নেম অফ রোজ কে সম্প্রতি উনি অনুবাদ করেছেন। তার আগে উনি গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের 100 ইয়ার্স অফ সলিটিউড, জয়স্টেন গার্নারের সোফিস ওয়ার্ল্ড, আর্থার কোনান ডয়েলের দি সাইন অফ ফোর, আইজাক আসিমভের ফাউন্ডেশন ইত্যাদি ইত্যাদি উনি বাংলা ভাষায় অনুবাদ করেছেন এবং আমাদের অনুবাদ সাহিত্যে তিনি একজন প্রধান ব্যক্তি। তিনি বহুদিন থেকে অধ্যাপনার পাশাপাশি আমাদেরকে এই সমস্ত অসাধারণ অনুবাদ উপহার দিয়ে যাচ্ছেন। তো আমরা প্রথমেই জিএইচ হাবিব ভাই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনি এই ল্যাটিন আমেরিকান সাহিত্য সম্পর্কে প্রথমে একটু আলোকপাত করবেন, তারপরে আমরা অন্যদের কাছেও যাচ্ছি। লাতিন আমেরিকার সাহিত্য আমাদের এই অংশে, তার মানে বাংলা ভাষী অংশে পরিচয় করিয়ে দেওয়ার জন্য একজন মানুষ খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, আপনারা জানেন। তিনি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো তিনি নিজেই একটা প্রতিষ্ঠান। তিনি একের পর এক যে অসাধারণ সমস্ত বই আমাদের সামনে তুলে ধরেছেন, তো সেটার ফলে আসলে আমরা এই বাংলা ভাষীরা লাতিন আমেরিকার সাহিত্য সম্পর্কে উৎসাহী হয়েছি। তো এখন লাতিন আমেরিকার সাহিত্য সম্পর্কে আর একটা আমাদের ধারণা, যে এটা বোধহয় আমরা সবাই একটা শব্দ খুব পরিচিত আমাদের কাছে, সেটা হচ্ছে বুম, BOOM, বুম, যেটা 1960-70-এর দশকে
বিশেষ করে 60-এর দশকে হয়েছিল, যে লাতিন আমেরিকার সাহিত্য হঠাৎ করে আমি কোট আনকোট হঠাৎ করেই সারা বিশ্বে একটা মর্যাদাপূর্ণ আসনে এসেছিল, এবং সবাই লাতিন আমেরিকার সাহিত্য নিয়ে বেশ নড়ে চড়ে বসেছিলেন। তার একটা বড় কারণ হচ্ছে যে তখন সেই 60 থেকে 67-র মধ্যে বা একটু কিছুদের মধ্যে বেশ কয়েকজন লেখকের বেশ কিছু ভালো ভালো বই সারা জায়গায়, এবং সে তার মধ্যে আছে গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের 100 ইয়ার্স অফ সলিটিউড, তার মধ্যে আবার 67 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন আস্তুরিয়াস। এর মধ্যে আরো কিছু বই প্রকাশিত হয়। কর্তাসারের হপস্কচ নামে অনুদিত একটা বই, সেটাও প্রকাশিত হয় 1963 সালে। তো আমরা অনেকেই মনে করে থাকি যে আসলে এই বোধহয় বুমটা থেকেই এই লাতিন আমেরিকার সাহিত্যটা একটা শুরু, তার মানে মাত্র আজকে থেকে ধরুন 40 আর এদিকে 60 বছর। কিন্তু আসলে আমরা জানি যে আসলে এই লাতিন আমেরিকার সাহিত্যটা এই 1960-এর দশক থেকে বা তার একটু আগে থেকে শুরু হয়নি। এটার ইতিহাস প্রায় অন্তত 400 বছর আগে। তার মানে হচ্ছে যে সেই যখন নিউ ওয়ার্ল্ডে গেলেন, পদার্পণ করলো ইউরোপীয়রা, এবং সেই তখন থেকে এবং সেই সময় সেখানে আমাদের যে নিউ ওয়ার্ল্ডের কিছু ভাষায়, যে ভাষাগুলো এখন বিলুপ্ত, যে ভাষাগুলো এখন প্রায় লোকজন কথাবার্তা বলেই না, এটা একটা আমার কাছে খুবই অবাক করা ব্যাপার মনে হয়, যে কিভাবে কিছু লোকজন, কিছু পরিব্রাজক, কিছু অভিযাত্রী গিয়ে একটা পুরো ভূখণ্ডের প্রায় সমস্ত ভাষাগুলোকে নিশ্চিহ্ন হয়ে গেল, করে দিলেন বা নিশ্চিহ্ন হয়ে গেল, এবং সেই ভাষা, এবং তারা যে ভাষা নিয়ে গেলেন সেই ভাষার সাহিত্য সারা দুনিয়াতে ছড়িয়ে পড়লো। তো যাই হোক, এখন ল্যাটিন আমেরিকার সাহিত্য বলতে সেই যে নিউ ওয়ার্ল্ডের যারা আদিবাসী তাদের রচিত কিছু সাহিত্যের সেই সাথে সেখানে কলোনিস্ট যারা ছিলেন, সেই কলোনিস্টরা যাওয়ার পরে তারা সেখানকার অভিজ্ঞতা যে লিপিবদ্ধ করেছিলেন, তারা যেভাবে সেই নিউ ওয়ার্ল্ডকে দেখেছিলেন, সেই সাহিত্য সেই সময় থেকে মূলত আমরা আমরা ওই সাহিত্যকে বলতে পারি। সেই সময় তারাই লেখেননি অবশ্য, যাদের ভূখণ্ড তারা দখল করেছিলেন তারাও কিন্তু কিছু কিছু তাদের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছিলেন। তারা তাদের এই নতুন যে অভিযাত্রীরা তাদের ভূখণ্ডে এসে দখল করলো, এসে আস্তানা গাড়লো, তাদের সাথে তাদের যে ইন্টারাকশন, সেখানে তাদের অভিজ্ঞতা, তারা যেভাবে তাদের দ্বারা নির্যাতিত হচ্ছিল, তারা কিভাবে তাদেরকে ধর্মান্তরিত করছিল ইত্যাদি, এবং তাদেরকে শোষণ করছিল, সেই অভিজ্ঞতা নিয়ে রচিত যে সাহিত্য, সেখান থেকে আসলে এই ধারাবাহিকতায় আসলে এই সাহিত্যটা চলে এসছে। তো ফলে আমরা দেখবো যে আমাদের এটা মনে রাখা উচিত যে শুধু বুম থেকে আমাদের এই লাতিন আমেরিকার সাহিত্যটা আসলে তৈরি হয়নি, তার একটা দীর্ঘ একটা ঐতিহ্য আছে, তার একটা দীর্ঘ পটভূমি আছে। আমরা রফিক মনিম চৌধুরীর কাছে আমরা যাব। আমি শুধু একটা জিনিস অ্যাড করতে চাই, এই যে কথাটা আমি প্রথমে বলতেই চেয়েছিলাম, যে ল্যাটিন আমেরিকান সাহিত্য, যেটা আমরা লাতিন আমেরিকার সাহিত্য বাংলায় যদি বলি, সেইখানে যে আমাদের এই যে দেশগুলি, আমাদের একটা ধারণা হয় যে শুধুমাত্র ল্যাটিন আমেরিকার দেশগুলি বোধহয়, দক্ষিণ আমেরিকার যে দেশগুলি সেইটাই বোধহয় এর অন্তর্ভুক্ত, কিন্তু আমরা দেখছি যে এখানে 20টা দেশ রয়েছে আর কি, 20টা দেশ আছে। এর মধ্যে দক্ষিণ আমেরিকার 10টা, মধ্য আমেরিকার 6টা, এবং অফকোর্স আপনার উত্তর আমেরিকার মেক্সিকো তো সেখানে আছে। সুতরাং এই মোট 20টা দেশের, বিশেষ করে স্প্যানিশ, পর্তুগিজ এবং স্থানীয় যে আদিবাসীদের ভাষা, তাদের ভাষায় যে সাহিত্য, সেটাই হচ্ছে ল্যাটিন আমেরিকান সাহিত্য। তো আমরা রফিক মনিম চৌধুরী এর কাছে যাচ্ছি। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে অধ্যাপনা করেন, আমি যেরকম বলছিলাম, এবং উনি লন্ডন স্কুল অফ ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডি, যেটাকে সোয়াস বলে, সোয়াসে পড়াশোনা করেছেন। উনি মাদ্রিদে, বার্সেলোনায়, গ্রানাডা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তারপরে উনি এখন বাংলাদেশেই অবস্থান করছেন এবং বাংলাদেশেই কাজকর্ম করছেন। উনি পাবলো নেরুদার 26টি প্রেমের কবিতা সহ সমকালীন যে সমস্ত কাজকর্ম ল্যাটিন আমেরিকান সাহিত্যে, সেগুলি কিছু অনুবাদ করেছেন। এবং উনি এই যে 2টা জনপ্রিয় উপন্যাস, আমার দুঃখ ভারাক্রান্ত বেশ্যাদের স্মৃতিকথা এবং কর্নেলকে কেউ লেখে না,
এই দুটার অনুবাদও উনি উনি করেছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের। সুতরাং আমরা আমরা এই রফিকুম মনিম চৌধুরী অনেকদিন থেকেই এই ল্যাটিন আমেরিকান ভাষার উপরে কাজকর্ম করছেন এবং উনি নিজে স্প্যানিশ থেকে সরাসরি অনুবাদ করেন। সুতরাং আমরা আমরা রফিকুম মনিম চৌধুরীর কাছে যাচ্ছি এখন। আমি আপনার কাছে সেটাই জানতে চাই, একটা পটভূমি তো আমাদের জিএস হাবিব ভাই দিয়েছেন যে কি করে এই ল্যাটিন আমেরিকান সাহিত্যটা কি 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 নিয়ে আলাপ আলোচনা করে। তো আপনি যদি আমাদেরকে একটু আপনার ব্যক্তিগত জার্নিটা একটু বলেন যে আপনি কি করে এই ল্যাটিন আমেরিকান এই সাহিত্যের প্রতি অনুরক্ত হয়ে পড়লেন এবং আপনার কাজকর্ম শুরু করলেন। নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি যে এই একই প্যানেলে বা এই আলোচনায় আমার সরাসরি শিক্ষক সুরেশ রঞ্জন বসাক স্যার আছেন, কিন্তু দুর্ভাগ্যবশত স্যারের কথা শুনতে পাচ্ছি না। তো কুমিল্লা ক্যাডেট কলেজে যখন পড়াশোনা করতাম, মাঝার আমি আপনার প্রশ্নেরই উত্তর দিচ্ছি, কুমিল্লা ক্যাডেট কলেজে যখন পড়াশোনা করতাম সুরেশ স্যার কিছুদিন পরে এসেছিলেন আমার যতদূর মনে পড়ে, এবং একদিন ক্লাসে স্যার আমাদের ইংরেজি পড়াতেন। একদিন ক্লাসে কি প্রসঙ্গক্রমে একটা বাক্য, একটা কবিতার লাইন উনি বললেন, সেটা ছিল এরকম, হাইড্রান্ট খুলে কুষ্ঠরোগী চ্যাটে নেয় জল। স্যারের বাড়ি চাটগাঁও অঞ্চলে, আমার নানার বাড়িও ওদিকে, সুতরাং ওই আমাদের একটু, আমাদের যাদের বাংলাদেশের দক্ষিণ পূর্বে যাদের বাড়ি, আমাদের একটু এর উচ্চারণ একটু ইয়ে থাকে, হুইচ ইজ ভেরি সুইট। তো যাই হোক, তো এইটা না আমার মাথার মধ্যে গাঁথলো যে কুষ্ঠরোগী হাইড্রান্ট খুলে চেটে নেয় জল, এটা এটা মানেটা কি? তো এই যে একটা ঘোর তৈরি হলো, আমরা সবাই জানি এটা জীবনানন্দ দাশের কবিতার একটি লাইন। এই যে ঘোরটা, এই যে সাহিত্য এবং ভাষার যে সাজগোজ নিয়ে যে একটা ঘোর, সেই ঘোরটাই যে তখন কিভাবে কিভাবে ভিতরে ভিতরে বোধহয় মানে কাজ করলো। আর পারিবারিকভাবে আমি একটু মানে বই পড়া পরিবারে বড় হয়েছি। আমি মানে ছাত্র জীবনে যে রুমে ঘুমাতাম, আমার আশপাশে সব আলমারির মধ্যে বই ছিল। তো যাই হোক, এভাবে পড়তে 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 বা জানতে জানতে একটা সময় গিয়ে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ছিলাম, সৈয়দ মঞ্জুর ইসলাম স্যার তখন চেয়ারম্যান ছিলেন। তো স্যারের কথা স্মরণ করি। স্যার অবশ্যই আরেকজন প্রভাব আমার জীবনে, বিশেষ করে লাতিন আমেরিকান সাহিত্য প্রসঙ্গে যখন আপনি প্রশ্নটা করলেন এই, এবং আমার নিজের চাচা উনার কাছে তখন আমি কথা বলছি, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে প্রথম বর্ষের ছাত্র, দ্বিতীয় বর্ষের ছাত্র, তখন ঢাকায় মানে এই এখন যেরকম হাবিব ভাই বললেন, এখন প্রচুর বই পাওয়া যায় লাতিন আমেরিকান লেখকদের বই ইংরেজি অনুবাদে, নোবেলের কারণে এবং ইত্যাদি নানা কারণে। তখন খুব হাতে গোনা কয়েকজন মানুষের কাছে এসব বই ছিল। হুলিও কোর্তাসারের হপস্কচ, যেটা বাংলা হলো এক্কা দোক্কা, আমার আমার চাচার সংগ্রহে বইটা ছিল। আরও অনেক বই, উনার কিছু বন্ধু বান্ধব ছিলেন আমেরিকান, একজন ব্রাজিলিয়ান এমবেসি ছিল তখন ঢাকায়, মাঝে বন্ধ হয়ে যায় এমবেসি, এখন আবার ঢাকায় চালু হয়েছে। ব্রাজিলিয়ান এমবেসিতে কাজ করতো এক লোক, সে ওনার সাথে কেমন কেমন করে জানি বন্ধুত্ব হয়, ওনাকে অনেকগুলো বইটই উপর দিয়েছিলেন। তো এই চাচার সংগ্রহ থেকে আমি এরকম সাহস করে হপস্কচ নিয়ে এসে বোধহয় কয়েক সপ্তাহ যাবৎ পড়ে, মানে আমার মাথা, আমি তখন ইংরেজি সাহিত্যের ছাত্র, তখন শেক্সপিয়ার পড়ছি, চসার পড়ছি, শেলি, কিটস এগুলো পড়ছি, কিন্তু এগুলো সব বাদ দিয়ে আমার মাথায় মানে এই যে কোর্তাসার, এই যে তার যে অদ্ভুত উপন্যাস, এবং যারা হপস্কচ পড়েছেন জানেন যে একটা নির্দেশনা দেওয়া আছে শুরুতে যে অমুক পৃষ্ঠা থেকে পড়বেন, তারপরে কিছু দূর যাবেন, আবার পিছনে যাবেন, মানে আমরা যেরকম একা দোক্কা খেলি এরকম। তো এই বইটা পড়ে আমি এতটা মানে অনুপ্রাণিত, এতটা উজ্জীবিত ছিলাম যে আমি নিজে নিজে একটা লেখা তৈরি করে ফেলেছিলাম, এবং লেখাটার নাম দিয়েছিলাম কোর্তাসারের সাথে এক্কা দোক্কা খেলা। এবং সাহস করে আমি তখন, আমরা পল্টনে বড় হয়েছি, পল্টনেই সংবাদ পত্রিকার অফিস এখনও আছে, এবং সংবাদ পত্রিকার বিখ্যাত সাহিত্য সম্পাদক আবুল হাসনাত, ওনার কাছে গেলাম। উনি আমাকে চেনেও না, চেনার কোনো কারণও নাই। আমি বললাম এরকম একটা লেখা আমি লিখেছি, কারণ ওনার সংবাদ সাময়িকী বৃহস্পতিবারে বের হতো, এবং ওটাতে লাতিন আমেরিকান সাহিত্য নিয়ে অনেক লেখাজোখা থাকতো, ওনার একটা আগ্রহ ছিল। তো আমি ওনাকে এটা দিলাম, আমি আর কিছু বলিনি, আমি চলে আসছি। এবং দেখা গেল যে 2 সপ্তাহ পরে
আমি ওই বৃহস্পতিবারে সংবাদ পত্রিকার উল্টো দিকে কিন্তু কতগুলো চায়ের দোকান আছে, এখনো আছে, এবং আমরা ভাইরা যারা বড় হয়েছি ওইখানে, আমরা ওইখানে মাঝে মধ্যে চা খেতাম। এবং ওই বৃহস্পতিবারে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সংবাদের সাহিত্য সাময়িকী পড়তাম, দেয়ালে লেপটে দেওয়া। তো 2 সপ্তাহ পরের বৃহস্পতিবারে গিয়ে আমি দেখলাম যে পোর্তা স্যারের সঙ্গে একা দোকা খেলা, নিচে আমার নামটা তিতাস চৌধুরী। তো এই বোধহয় আমার শুরু লেখালেখি। তো যাই হোক, আস্তে 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 তারপরে কোর্তা স্যারের পরে মারিও ভার্গাস llosa ছিলেন আমার বহু বহু বছর ধরে আমার প্রিয় লেখকদের একজন। এটার কারণও আছে, এবং আমরা এখানে যারা আলোচনা করছি ক্যারেট কলেজের সাথে সম্পর্কিত, আমরা ছাত্র ছিলাম, কেউ শিক্ষক ছিলেন। মারিও ভার্গাস llosa কিন্তু একটা ক্যাডেট মিলিটারি স্কুলে ছাত্র ছিলেন পেরুতে, এবং সেই অভিজ্ঞতার আলোকে কিন্তু ওনার একটা উপন্যাস আছে যেটা স্প্যানিশের নাম হলো লা সিউদাদ de los perros, যেটা ইংরেজিতে অনুবাদটা একটু ভিন্ন নাম, দ্য সিটি, সরি, দ্য টাইম অফ দ্য হিরো। ওকে, তো এই উপন্যাসটা আমার দীর্ঘদিন খুব প্রিয় উপন্যাস ছিল, এবং মারিও ভার্গাস llosa আমি চিবিয়ে চিবিয়ে মানে খেতাম বলা যায় আর কি। তারপরে গার্সিয়া মার্কেস, তারপরে ইত্যাদি ইত্যাদি। এই হলো আমার লাতিন আমেরিকান সাহিত্য নিয়ে মানে আগ্রহের সূচনা বলেন আর যাই বলেন। পরে একটা সময়ে আমি স্প্যানিশ ভাষাটা নিয়ে পড়ার সুযোগ যখন পেলাম লন্ডনে, তখন আমি মানে ইংরেজি সাহিত্যের পাশাপাশি তখন আমি স্প্যানিশ ভাষাটা নিয়ে নিলাম এই প্রেমের কারণে। এবং পরে আস্তে আস্তে কেমন করে জানি জীবনটা স্প্যানিশ ভাষা সাহিত্যের দিকেই চলে গেল। পরে পর্তুগিজ কিছুটা যুক্ত হয়েছে গত কয়েক বছরে। সেটা আমি 2016-তে আমি 16-17 সালে আমি বার্সেলোনায় আমি এই হাবিব ভাই যে অসামান্য অনুবাদ কাজটি করেছেন গার্সিয়া মার্কেজের নিঃসঙ্গতার 100 বছর, সেই গার্সিয়া মার্কেজকে নিয়ে আমি একটি গবেষণা কাজ করেছিলাম। তখন পাশাপাশি আমি পর্তুগিজ শেখার সুযোগ পাই বার্সেলোনায়, এগুলা পড়াশোনার অনেক সুযোগ, অসংখ্য পাঠাগার, অসংখ্য বইয়ের দোকান, এবং এটা ইউরোপের সাহিত্যের একটি রাজধানী হিসেবে এটাকে বলা হয়। এবং আমরা এখানে লাতিন আমেরিকান সাহিত্য এবং কয়েকজন উপন্যাসিকের নাম আসলো এবং বুমের কথা বলা হলো। এই বুমের জন্ম বা সূচনা কিন্তু বার্সেলোনা শহরে, এবং দুইটা প্রকাশনা প্রতিষ্ঠানকে ঘিরে, যারা এই ধরনের লেখকদেরকে তখন তাদের লেখা উপন্যাসগুলো ছাপিয়ে তারা তখন একটা নতুন জগৎ, নতুন একটা সাহিত্য, নতুন ভাষা উপহার দিলে শুধু স্প্যানিশ ভাষী দুনিয়াকে না, আস্তে আস্তে অনুবাদের মাধ্যমে সারা দুনিয়াতে সেগুলো ছড়িয়ে ব্যাপক মানে প্রভাব বিস্তার করলো। এবং প্রভাব এতটাই যে এতগুলো বছর পরেও আমরা আজকে 2020 সালের আজকে 19শে জুন ঢাকায় বসে আমরা কথা বলছি ক্যারেট কলেজ লিটারেরি সোসাইটির একটা আড্ডা হিসাবে। সেখানে পৃথিবীতে কত রকমের সাহিত্য আছে, আফ্রিকার সাহিত্য আছে, ইউরোপের সাহিত্য আছে, পারস্যের সাহিত্য আছে, ভারতীয় উপমহাদেশের সাহিত্য আছে, আরও অনেক সাহিত্য আছে, আমি নাম করলাম না। এত সাহিত্য বাদ দিয়ে আমরা কেন শুধু লাতিন আমেরিকান সাহিত্য নিয়ে আলোচনা করছি? এবং আপনারা দেখবেন যে বইমেলায় প্রতি বছর যে সমস্ত অনুবাদ বই হয়, ওই ঘুরে ফিরে লাতিন আমেরিকান লেখকদের অনুবাদ করার ব্যাপারে প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বেশি থাকে, বা আমাদের এখানে তাদের পাঠকদের কাছ থেকে তাদের এক ধরনের আগ্রহ থাকে। তো এই আর কি। তো এতটুকু আমি বলে আমি হাবিব ভাইয়ের কথার সূত্র ধরে দু একটা কথা বলি যে লাতিন আমেরিকান সাহিত্যর আসলে লাতিন আমেরিকার কথাটা নিয়ে একটা কথা বলছিলেন। আসলে আমার কাছে এটা একটা সাংস্কৃতিক একটা নাম, এবং এটা আমেরিকা স্প্যানিশ ভাষায়, স্পানিয়ল ভাষায় আমেরিকা মানে কিন্তু শুধুই উত্তর আমেরিকা না, যেটাকে আমরা বাংলাদেশে আমরা আমেরিকা বলতেই বুঝি মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু স্পানিয়ল ভাষায় আমেরিকা মানে উত্তর দক্ষিণ মিলিয়ে গোটা যে মহাদেশ সেটা। এবং এই গোটা মহাদেশে লাতিন ভাষা থেকে উৎসজাত যে সমস্ত ভাষা এবং সেই সংস্কৃতিজাত এবং ওই দেশগুলা এবং ওই ভূখণ্ডটা, এই পুরাটাকে আমরা ভৌগোলিকভাবে সাংস্কৃতিকভাবে লাতিন আমেরিকা বলতে পারি, যার মধ্যে মূলত প্রধানতম ভাষা হলো স্পানিয়ল, এবং দ্বিতীয়ত হলো মানে ওই অঞ্চলের সবচেয়ে বড় দেশ ব্রাজিলের ভাষা পর্তুগিজ, এবং ব্রাজিলের সাথে অনেকগুলা স্প্যানিশ ভাষী দেশের সীমানা, এবং সীমানার মধ্যে আবার সীমানাবর্তী অঞ্চলগুলোতে লোকজন আবার অন্য ভাষায় কথা বলে, একটা মিশ্রিত ভাষা যেটাকে বলে পর্তনিয়ল। এছাড়া আমরা সবসময় যেটা ভুলে যাই, লাতিন আমেরিকান সাহিত্য নিয়ে আমরা কথা বলতে গেলে বা নানা রকম সংকলন দেখবেন যে আমেরিকা থেকে বের হয়, ব্রিটেন থেকে বের হয়, মানে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা ইউরোপ থেকে বের হয়,
সেখানে দেখবেন যে শুধু স্প্যানিশ ভাষা অথবা খুব ছোট করে ব্রাজিলের পর্তুগিজের কিছু মানে লেখকদেরকে আনলেও আনে, কিন্তু যেই দেশজ ভাষাগুলা যেগুলা হাবিব ভাই বললেন কলম্বাস ওই অঞ্চলে যে গিয়ে যখন পৌঁছলেন 1492 সালের অক্টোবর মাসের 12 তারিখের ভোরবেলা, তার আগে থাকে ওখানে অসংখ্য ভাষা ছিল। আমরা শুধু মেহিকোর কথাই যদি ধরি, মেক্সিকো, সেখানে এখনো ওই ভাষাগুলার মধ্যে প্রায় 70টা ভাষা এখনো টিকে আছে নিবু নিবু করে। এবং ওই সময় মানে কত ভাষা ছিল রফিক ভাই, এখানে তো একটা লম্বা সময় ধরে তো অরাল হিস্ট্রিটা প্রচলিত ছিল না, মৌখিক ভাষা। কলোনিয়ালিজমের আগ পর্যন্ত তো মৌখিক ভাষাই ছিল, কলোনিয়ালিজমের পরে রিটেন স্ক্রিপ্ট শুরু হয়েছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এবং কলম্বাস গিয়ে যখন পৌঁছলেন তার সঙ্গী সাথীদের নিয়ে এবং একটা দ্বীপে গিয়ে পৌঁছলেন, এবং সেখানে যারা ছিলেন তাদের যে পৌরাণিক বিশ্বাস ছিল যে তারা বিশ্বাস করতেন যে সমুদ্রের সাগরের ওপার থেকে একজন শ্বেতাঙ্গ দেবতা আমাদেরকে উদ্ধার করতে আসবেন। তো কলম্বাসকে মনে করেছিল তাদের সেই দেবতা, এবং তার সঙ্গী সাথে তাদেরকে উদ্ধার করতে আসছে। এবং তারা তখন তাকে আমরা কি করি, অতিথি আসলে আমরা তাদেরকে সম্ভাষণ করি, খেতে দিই, তারাও তাদেরকে এক ধরনের জিনিস খেতে দিয়েছিল। সেই জিনিসটা কি জানেন, যেটা খেয়ে কলম্বাস এবং তাদের সঙ্গী সাথীরা উগরে ফেলেছিল, বমি করে দিয়েছিল। কারণ জিনিসটা ছিল যেটাকে স্প্যানিওলে বলে আমার্গো, মানে তেতো, মানে বিটার। এবং রফিক ভাই, আপনার কাছে এই কলোনিয়ালিজমের হিস্ট্রিটা নিয়ে আবার আপনার কাছে আসবো, যে কি করে এই যে প্রি কলোনিয়াল সময় থেকে কলোনিয়ালের যে মধ্যে যে এমার্জ করাটা, ওই সময়টা নিয়ে আবার আমরা আপনার কাছে আসবো। আমি শুধু কয়েক সেকেন্ডে বলি, এই কলম্বাস তিনবার চারবার গিয়েছিলেন এবং উনি ডায়েরি লিখতেন। সেখানে যেগুলাকে বলা হয় ক্রনিকা, আমরা বাংলা করলে ধরবো বৃত্তান্ত। এবং কলম্বাসের পরে আরো যারা ওই পথ ধরে যারা স্প্যানিশ যারা যে সমস্ত সেনাপতিরা গেছেন, যেমন বার্তোলোমে দে লাস কাসাস, তারাও এরকম ডায়েরি বৃত্তান্ত লিখেছেন। এবং বিশেষ করে কলম্বাসের বৃত্তান্তর মধ্যে দেখা গেছে যে ওই যে যাওয়া আসার পথে সে স্প্যানিশে বলছে যে সে কি দেখেছে, কোসাস ফাবুলাসাস, মানে ফ্যাবুলাস থিংস, যেগুলা মানে অত্যাশ্চর্য জিনিস। এখান থেকেই কিন্তু পরবর্তীতে এই ক্রনিকার ভিত্তিতেই কিন্তু যেটাকে তকমা লেগে গেছে রিয়ালিসমো মাহিকো বা ম্যাজিক রিয়ালিজম, এটা চলে গেল। যে অত্যাশ্চর্য জিনিস, জাদুকরী সব ঘটনা, এমন সব জিনিস, এমন সব প্রাণী, অর্ধেকটা প্রাণীর মতো অর্ধেকটা মানুষের মতো, এগুলা কিন্তু ওই কলম্বাসের ওই ক্রনিকা এবং বার্তোলোমাসের ক্রনিকা ওগুলাতে লেখা ছিল। ওগুলার ভিত্তি ধরেই কিন্তু পরবর্তীতে আলেহো কার্পেন্টিয়ার, গার্সিয়া মার্কেস তারা এই ধরনের সাহিত্যের এই যে ম্যাজিক রিয়ালিজমের উৎপত্তি হয়, পৃথিবীর মাধ্যমে একটা তুমুল ঝড় হলো, যে কারণে আমরা আজকে এখানে বসে একটা জোয়ার সৃষ্টি হয়। ধন্যবাদ রফিক মুনিম চৌধুরী, আপনার কাছে আবার আমরা ফিরবো এই প্রসঙ্গে। এবার অধ্যাপক সুরেশ রঞ্জন বসাক, আপনি কি শুনতে পান স্যার আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা স্যার, আপনার কাছে আমরা আসবো। আপনারা শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা তো শুনেছেন যে ডক্টর সুরেশ রঞ্জন বসাক ইংরেজি সাহিত্যের অধ্যাপক, উনি সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং স্কুল অফ হিউম্যানিটি এন্ড সোশ্যাল সায়েন্সের ডিন, এবং ইংরেজি বিভাগে বহুদিন থেকে অধ্যাপনা করছেন। দেশে বিদেশে বিভিন্ন জার্নাল এবং পত্রপত্রিকায়ও তার বেশ কিছু লেখা প্রকাশিত হয়েছে, এবং 20টার মতো তার গ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে এই যে কাহলিল জিবরানের দি প্রফেট অনুবাদ করে সুরেশ রঞ্জন বসাক বিখ্যাত হয়েছেন, বোদ্ধা পাঠক মহলের কাছে উনি পরিচিত হয়েছেন। এবং 2000 সাল থেকেই উনি তার যে ল্যাটিন আমেরিকার কাজ, এবং 2000 সালে আমরা দেখছি বাংলা একাডেমি থেকে তার যে বই ল্যাটিন আমেরিকার নির্বাচিত ছোট গল্প সেটা প্রকাশিত হয়। 2004 সালে দেখা যাচ্ছে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের যে গল্পের যে অনুবাদ সেটা উনি করেছেন, এবং 2012 সালে পাবলো নেরুদার প্রেমের কবিতার অনুবাদ করেছেন। এবং আমরা দেখছি যে 2014 সালে এসে উনি 20 শতকের ল্যাটিন আমেরিকার কবিতা উনি অনুবাদ করেছেন। এবং উনি যে উচ্চতর পড়াশোনা করেছেন পিএইচডি, সেটাও কিন্তু এই গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের কাজের উপরে। সুতরাং আমরা মনে করি যে বাংলাদেশে সুরেশ রঞ্জন বসাক এই ল্যাটিন আমেরিকার যে সাহিত্য সেটার উপরে একজন অথরিটি। সুতরাং আমরা স্যারের কাছ থেকে এবার শুনতে চাইবো যে আপনি কি করে এই যে প্রশ্নটা আমি রফিক মুনিম চৌধুরীকে করেছি, যে আপনি কি করে এই ল্যাটিন আমেরিকান সাহিত্যের প্রতি অনুরক্ত হয়ে উঠলেন? আমি একটু ভূমিকা করতে চাই সরাসরি প্রশ্নের উত্তরে যাবার আগে। কারণ আমি ওই ট্রেনের একদম ব্যাক কম্পার্টমেন্টে উঠতে পেরেছিলাম। প্রথম দিকে কে কি বলেছেন খুব একটা ভালো করে শুনতে পাইনি,
কারণ আই ওয়াজ নট প্রপারলি কানেক্টেড। এনিওয়ে, আমি প্রথমেই একটু ভূমিকা করে নিচ্ছি। সেটা হচ্ছে ক্যাডেট কলেজ ক্লাব লিটারেরি সোসাইটির সাথে যারা সংশ্লিষ্ট, আমি প্রথমেই তাদেরকে অভিবাদন জানাচ্ছি এবং এই অনুষ্ঠানের উপস্থাপক এবং সঞ্চালক দুজনকেই এবং আলোচক বৃন্দদের সবাইকেই এবং শ্রোতাদের শুভেচ্ছা জানাই। আসলে ল্যাটিন আমেরিকার সাহিত্যের প্রতি ঝোঁকটা শুধু আমার নয়, 60-এর দিক থেকে 70 পর্যন্ত, গত শতকের 70, মানে আমি 70-এর দশক বলছি আমি, যখন ল্যাটিন আমেরিকান লিটারেচারের একটা বুম সৃষ্টি হয়, তখন কম বেশি যারা পাঠক তারা গার্সিয়া মার্কেস, হোর্হে লুই বোরহেস, তারপর রুবেন দারিও, হোসে মার্তি, কার্পেন্টিয়ার, এদের অক্টাভিও পাস আরো পড়ে আসছে, পাবলো নেরুদা, এদের সাথে কম বেশি পরিচিত হওয়া শুরু করেছে। তো আমরা অন্যান্য সাহিত্যে, ইউরোপিয়ান সাহিত্যে বলি, আমেরিকান সাহিত্যে বলি, কিংবা আমাদের এশীয় সাহিত্যে বলি, যে ধারাটি পাই নাই সেই ধারাটি ল্যাটিন আমেরিকার সাহিত্যে দেখা গেল যে ম্যাজিক রিয়েলিজম বা ম্যাজিক্যাল রিয়েলিজম, এবং একটা কন্টিনেন্ট যে কতটা পোটেনশিয়াল হতে পারে এবং তার লিটারেচার কত রিচ হতে পারে, অথচ তাদের 300 বছরে কিন্তু কোনো রচিত সাহিত্য হয়নি। 1601 সালে তো সম্ভবত সেটাও মেক্সিকোতে তাদের প্রথম একটা প্রকাশিত বই হয়, সেটি হচ্ছে বেন্টো পিন্নোর প্রোসেপেপিয়া। এরপরে প্রায় দীর্ঘ 300 বছর কোনো রকম খোঁজখবর ছিল না, কিন্তু 19 শতক থেকে শুরু করে এরা নতুন ধরনের একটা সাহিত্য ধারা তৈরি করলো এবং 20 শতকের শুরুতেই যখন তাদের লেখাগুলো ইংরেজিতে ট্রান্সলেট হওয়া শুরু করলো, গার্সিয়া মার্কেস, তারপর আরো অন্যান্যদের যে প্রকাশনাগুলো, নোবেলগুলো, গল্পগুলো যখন প্রকাশিত হতে শুরু করলো, তখন পশ্চিমে টনক নড়ে উঠলো যে এখানে একটি নতুন ধারা সৃষ্টি হয়েছে, যেটি ইতিমধ্যে অন্য কোনো সাহিত্যে দেখা যায়নি। বস্তুতপক্ষে সে ধরনের একটা ওই পাঠক প্রবৃত্তি থেকেই ল্যাটিন আমেরিকার প্রতি আমার ঝোঁক, এবং গার্সিয়া মার্কেসকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, এদের মিলিয়ে আরো অতিরিক্ত যদি কিছু সম্মোহনী কোনো বিদ্যা থাকে সেটা গার্সিয়া মার্কেসের ছিল, এবং এ কারণেই অনেকটা আমি এই টান অনুভব করেছি ওই ল্যাটিন আমেরিকার সাহিত্যের প্রতি। আসলে হয় কি, পরিচয় তো সবার সাথে হয়, কিন্তু বিশেষ আত্মীয়তা সবার সাথে হয় না। পাবলো নেরুদার যে কবিতাগুলো আমি পড়েছি সেগুলো একটু অপ্রচলিত কবিতা। আমরা নেরুদাকে একটু চে গুয়েভারা শ্রেণীর কবি মনে করি, বামপন্থী ইত্যাকার, তার কবিতাগুলো ওরকম দ্রোহী টাইপের কবিতা, কিন্তু তার যে একদম অসম্ভব সুন্দর প্রেমের কবিতা আছে, সেটা কিন্তু আমরা এই এই উপমহাদেশের পাঠকরা খুব একটা বোধহয় পরিচিত ছিলেন বলে আমার মনে হয় না। সে কারণে তার রাজনৈতিক কবিতা সেগুলো সবাই পড়েছেন এবং সবাই উদ্বুদ্ধ হয়েছেন। বেসিক্যালি এটাই তার পরিচয় ছিল। কিন্তু পাবলো নেরুদার একটা বিশেষ পরিচয় যে আছে, তিনি যে অসাধারণ সেন্টিমেন্টাল, ইমোশনাল এবং রোমান্টিক কবিতা লিখেন, অনেকটা দেহজ কবিতা, যেটা ল্যাটিন আমেরিকার প্রতি একটা 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 ইনহেরিটেড স্বভাব বলা যেতে পারে। তাদের দেহজ কামজ ব্যাপারটা তাদের মধ্যে এতটাই বেশি থাকে। তবে হ্যাঁ, সেটার মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকেনি নেরুদা। নেরুদা সেটাকে একটা সফিস্টিকেশন, এর মধ্যে একটা স্ট্যাটিক্স, যেটা আমরা বলি নন্দন তাত্ত্বিক একটা একটা সৌন্দর্য তাকে দিয়েছে, যার জন্য স্পেটিক্যালি এগুলো উতরে গেছে কবিতাগুলো। আমি নেরুদার মূলত ওই ধারার কবিতাগুলোকে অনুবাদ করেছি, কারণ পলিটিক্যাল কবিতা অন্য সবাই অনুবাদ করেছে এবং সবার মনোযোগও কেটেছে, কিন্তু আমি চেয়েছি পাঠকরা অন্যভাবে নেরুদাকে চিনুক। তিনি ডিপ্লোম্যাট ছিলেন, অক্টোবিও পাস কি অনুবাদ করবেন বলে মনে করেন স্যার? অক্টাভিও পাস যখন নোবেল পুরস্কার পেল, তখন একটা পত্রিকার তরফ থেকে আমাকে অনুরোধ করা হলো 2-একটা কবিতা এবং একটা ছোট ভূমিকা সহ। আমি ওটুকুই মূলত অক্টাভিও পাসের কাজ করেছি, আর তেমন বড় কাজ কিছু করা হয়নি। ধন্যবাদ স্যার, আপনি কন্টিনিউ করেন স্যার, আপনি যেটা বলছিলেন স্যার। আমি কিন্তু একটা প্রসঙ্গের অবতারণা না করে পাচ্ছি না, যদি সময় থাকে আমি কথাটা বলে নিতে চাই। সেটি হচ্ছে আমাদের
মানব জাতি আজকে যে একটা ক্রান্তিকালের মধ্যে দাঁড়িয়ে আছে, যে মানুষ এবং মানুষের সভ্যতা যা কখনো দেখেনি, কখনো মোকাবেলা করেনি, সেরকম একটা ক্রাইসিসের দুর্যোগের মধ্যে মানুষ আছে, সেটা হচ্ছে করোনা কাল। এই করোনা কাল নিয়ে আহ আমি আগে কোথাও বলেছি, বোধহয় এই এই মাঝারের প্রোগ্রামে বলেছি যে কবিতা লেখা হবে, সাহিত্য রচিত হবে সামনের দিনগুলোতে। কিন্তু আমরা যখন বলছি বৈশ্বিক মহামারীর কালে ল্যাটিন আমেরিকার কবিতা, এটা আমার কাছে একটু প্যারাডক্সিক্যাল মনে হচ্ছিল। প্যারাডক্স এজন্যই যে ল্যাটিন আমেরিকার সাহিত্য বলতে আমরা যেটা বুঝে থাকি, একটু আগে আমি যাদের নাম বলেছিলাম তাদের রচিত সাহিত্যই। আমরা কেউ ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ ইত্যাকার ইত্যাকার শতকের ল্যাটিন আমেরিকার সাহিত্যের সাথে পরিচিত নই। সুতরাং এই যে হোসে মার্টি থেকে একদম অক্টাভিও পাস কিংবা নিকানোর পাড়া পর্যন্ত এসে যারা লেখালেখি করেছেন, এই বিখ্যাত যারা, তাদের লেখাই আমরা ল্যাটিন আমেরিকার সাহিত্য বলে বিবেচনা করি। কি কবিতা, কি উপন্যাস, কি গল্প। এখন তারা তো কেউ এখনো বেঁচে নেই, সুতরাং তাদের কাছ থেকে তো আমরা কোভিড-19 লিটারেচার আশা করতে পারি না। আর এখানেই হচ্ছে প্যারাডক্স। তবে এটা বোধহয় একটা সত্যতাও আছে এই অর্থে যে ল্যাটিন আমেরিকা কখনো কখনো বৈশ্বিক মহামারীর মুখোমুখি হয় না, অন্যান্য কন্টিনেন্ট যেমন হয় নাই। তবে ছোটখাটো মহামারীর উল্লেখ তাদের সাহিত্যে আছে, এবং একটা বিশেষ ধরনের এটা একটা বলা যায় একটা মহামারী ছিল তাদের। এবং আমি গার্সিয়া মার্কেসের লেখারই রেফারেন্স দেব, সে প্রসঙ্গে সময় সুযোগ থাকলে আমি পরে না হয় আলোচনা করবো। আমরা ফারহান আজিম শিউলিকে আমন্ত্রণ জানাবো। এখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছিলেন, উনি এখন টরন্টোতে বসবাস করেন এবং সেখানে পাঠশালা নামক একটি সাহিত্য সংস্কৃতির একটা গ্রুপ উনি পরিচালনা করেন। উনিও সোয়াস যেটাকে বলে স্কুল অফ ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডি, সেখানে পড়াশোনা করেছেন এবং ওনার 3টা বই বেরিয়েছে। একটা হচ্ছে পাওলো কোয়েলোর যে বিখ্যাত আলকেমিস্ট বই, সেটা উনি অনুবাদ করেছেন। লাউরা এসকেবেলের চকলেট ও জলের আখ্যানটা অনুবাদ করেছেন তিনি। এবং সম্প্রতি 2020 সালে প্রথমা থেকে তার বেরিয়েছে নাওয়াল আল সাদাবির শূন্য বিন্দুতে নারী, এই বইটা। তো ফারহান আজিম শিউলি, আপনাকে আমাদের আলোচনায় আমন্ত্রণ জানাই এবং আপনাকেও একই প্রশ্ন আমরা করতে চাই যে আপনি এই বইগুলি অনুবাদ করলেন, আপনার কি করে এই আগ্রহটা তৈরি হলো এই ল্যাটিন আমেরিকান এই সাহিত্যের প্রতি? আচ্ছা, অনেক ধন্যবাদ মাঝার। আমি আমার প্রসঙ্গে আসার আগে একটু ছোট্ট করে বলি, আমি খুব মন দিয়ে শুনেছি। জিএইচ হাবিব খুব চমৎকার করে লাতিন আমেরিকার সাহিত্যটার যে রোমান্টিসাইজেশন, যে মানে আমরা যে নির্মাণ করি এক ধরনের বুম দিয়ে এবং নানা কিছু প্রত্যয়গত জিনিস খুব পরিষ্কার করে বলেছেন। তিতাস চৌধুরী মানে রফিকুম মনির চৌধুরী, তার ইয়েতে ভাষার খুব গভীর ব্যাপারটা এসেছে। এবং সুরেশ রঞ্জন বসাক যেটা বললেন যে সেটাও কিন্তু আরেক ধরনের রোমান্টিক নির্মাণ, আমাদের বিখ্যাত যারা বড় বড় ল্যাটিন আমেরিকান সাহিত্যিক, পাবলো নেরুদাকে নিয়ে এক ধরনের চে গুয়েভারার মতো নির্মাণ। তো সেই জিনিসগুলো আমরা অ্যাড্রেস করেছেন, আমার শ্রোতা হিসেবে শুনতে ভালো লেগেছে। এবং একটা বলা চলে একটা পাটাতন তৈরি হয়েছে কথা বলবার মতো। তো আমি আরেকটা জিনিস ঠিক করেছি কথার শুরুতেই, যে যেগুলো বলা হয়ে গেছে সেই জিনিসগুলো আমি প্রথমত বলবো না, এবং আমি যে জায়গাটায় বিশেষায়িত না বা আমার অভিজ্ঞতার অভাব আছে আমি সেই জায়গাগুলোতেও যাব না। তো আমার ব্যক্তিগত জার্নিটা আসলে চলে আসবে, আমি একটু অন্যভাবে শুরু করতে চাই। যে লাতিন আমেরিকার সাহিত্য বা লাতিন আমেরিকা সাহিত্য যাই বলি, সেটা ক্যানভাসটা তো অনেক বড়। আমরা হয়তো আজকে গদ্য বা কথা সাহিত্য কিংবা কবিতা আনছি, কিন্তু এখানে ছোট গল্প, প্রবন্ধ, নাটক মানে ইত্যকার সমস্ত লেখাজোকাই কিন্তু সাহিত্যের অন্তর্গত। আর ওই যে তারও একটা রাজনীতি আছে যে বড় কয়েকটা নাম দিয়েই আমরা চিনি, কিন্তু সেটা একটা বাস্তবতাও, সেটা তো অন্যায়ের কিছু নেই। ফলে দেখা যায় যে কলম্বিয়ার গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ কিংবা মারিও বার্গাস ইয়োসার সাথে একইভাবে উচ্চারিত হয় কবির কথা, পাবলো নেরুদা কিংবা নিকটিকর অক্টাভিও পাজের নাম, হোর্হে লুই বোর্হেস, আলেহো কার্পেন্টিয়ারের নাম। তো আমি একটু এই আলোচনার শুরুতে উল্লেখ করতে চাই চিলের গ্যাব্রিয়েল মিস্ট্রালের কথা। আমি একটু স্মরণই করছি, কারণ এখানে কিন্তু একটু রাজনীতি আছে যে যতক্ষণ পশ্চিমা ভাষায় ঠিক ইংরেজিতে অনুবাদ না হলো ততদিন কিন্তু এই সমস্ত লেখকদের কাজের সাথে আমরা পরিচিত হতে পারিনি। ফলে সেটি কিন্তু রয়েই গেছে ওই জায়গাগুলো, এবং সেটা একটি বাস্তবতা। তো ইনি কিন্তু মানে প্রথম যে ব্রেক থ্রুটা হয় এবং এই যে প্রান্তিক একটা জায়গায় থেকে যে আলোয় আসে, উনি কিন্তু প্রথম নোবেল বিজয়ী, তার কথাটা আমি আজকে স্মরণ করছি।
আর আমি যেমন করে আমি আসলে আমার পাঁচটা একটু পরের দিকের লেখক কিংবা লেখিকাদের বললে আরো বেশি ভালো হয়, মার্কেস এগুলো তো পাঠ করাই হয়েছিল, ইসাবেল আইয়েন্দে এবং লাউরা এস্কিবেল। তো লাউরা এস্কিবেলের লেখা পড়ে আমি এত বেশি ফ্যাসিনেটেড হই যে মার্কেসদের এভাবে যদি বলি একটি সমষ্টিবদ্ধভাবে, সেখানে যেই বিষয়গুলো, একটি দুটি বিষয় না অনেকগুলো বিষয় যে অবতারণা হয় তাদের লেখালেখিতে, সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে এক ধরনের খুব ভিজিবল শিফট হয়েছে এস্কিবেলে এসে। এবং সেখানে আমি যেহেতু এবার মেয়ে, আমার মানে সেই নারীর অন্তর্জগৎ, নারীর অন্তর্দৃষ্টি এবং আমার কানেক্ট করতে পারার একটা জায়গা, এবং রান্নাঘরের মতো কিংবা রান্নার মতো একটা মানদেন জিনিস কেমন করে ভালোবাসার মানে সূচক বা প্রতীকের মতো হয়ে দাঁড়ায়, কেমন করে সেটি আবেগ প্রকাশ করে, কেমন করে উঠোনে একটা যুদ্ধ এসে দাঁড়ায়, এই জিনিসগুলো আমাকে মানে খুব, আমি যেহেতু নৃবিজ্ঞানের মানুষ, আমার মানে সেই ডিসিপ্লিনারি জায়গা থেকে খুব ছোট ছোট সাটল জিনিসগুলো আমাকে বেশি টানে গ্র্যান্ড জিনিসের চেয়ে। তো মার্কেসদের নিয়ে তো মানে ব্যাপক পাঠ পঠন, এখন তো উনি বলা যায় ঘরে ঘরে অনেকেই মানে তার কাজে উৎসাহী, আগ্রহী এবং তারা অনেক ভালো জানছেন, কাজ করছেন। আমি ভেবেছিলাম একটু ব্যারেন একটা জায়গায় হাঁটি, যেখানে ফলে মেয়েদের একটা অংশ কিন্তু যুক্ত হয়ে যেতে পারবে। তবে সেটি হচ্ছে কোমো আগুয়া পাড়া চকোলাতে মূল কাজটি, যেটি ইংরেজি ভার্সন ছিল লাইক ওয়াটার ফর চকোলেট, সেখান থেকে আমি করি চকলেট ও জলের আখ্যান নাম দিয়ে। আর মাঝার যে আমার বললেন তৃতীয় কাজটির কথা, সেটি হচ্ছে মিশরীয় এক লেখিকা, তিনি খুব অ্যাক্টিভিস্ট এবং জেল খেটেছেন, কারান্তরীণ ছিলেন দীর্ঘদিন। তার ওমেন এট পয়েন্ট জিরো এই বইটি অনুবাদ করি, সেটি অন্য, সেটি ওই অঞ্চলের না। আচ্ছা, এখন আমি একটু চলে আসি যেটি সুরেশ রঞ্জন বসাক একটু উল্লেখ করলেন, তিনি পরবর্তীতে আবার বলবেন আশা করি। আমরা এখন আনপ্রেসিডেন্টেড সময় অতিক্রম করছি, এবং যেহেতু এই প্যানেলে তিনজন অতি যোগ্য এবং একেবারে বিষয়ের গভীরে যাওয়ার মানুষ আছেন, ফলে আমি ওই পথটায় হাঁটতে চাইছি না। কিন্তু আমরা তো এই করোনাকালের সময় আজকের এই শিরোনাম বৈশ্বিক মহামারীর কালে লাতিন আমেরিকান সাহিত্য, সুরেশ রঞ্জন বসাক যেটাকে একটি প্যারাডক্স বলছেন, সেখান থেকে কিন্তু অডিয়েন্সের একটা প্রত্যাশারও জন্ম নিতে পারে। আমি যদি অডিয়েন্স হিসেবে থাকতাম, যেটি সুরেশ রঞ্জন কিছুটা উল্লেখ করে গেছেন, যে লাতিন আমেরিকান সাহিত্যেও কেমন করে এসেছে, সেরকম প্যান্ডেমিক তারা মোকাবেলা না করলেও এক ধরনের মহামারী সেখানে ছিল। তা আমি একটু কয়েকটা ভাগে খুব সংক্ষেপে আমি কয়েকটা নাম উল্লেখ করতে চাই, যেগুলো আসলে বলাই উচিত এই অতিমারী কালের সাহিত্য নিয়ে কথা বলতে গেলে, সেটা যেই সাহিত্যই হোক, ল্যাটিন আমেরিকান সাহিত্য হতে পারে, সেটি বাংলা সাহিত্য হতে পারে। তো আমেরিকান লেখক সিনক্লেয়ার লুইসের লেখা অ্যারোস্মিথ বলে একটা কাজ 1925 সালে প্রকাশিত, অনেক আগে, খুব পাইওনিয়ার বলে কাজটার কথা উল্লেখ করছি। সেখানে দেখা যায় যে সেটি কিন্তু 1926 সালে পুলিৎজার পুরস্কার জেতে। অ্যারোস্মিথ একজন ডাক্তার থাকেন এবং তিনি ফিকশনাল ক্যারিবিয়ান আইল্যান্ডে বিওবনিক প্লেগের প্রতিষেধক আবিষ্কার করেন। দেখেন ল্যাটিন আমেরিকা কিন্তু আরেকভাবে চলে আসে, মানে কখনো অঞ্চল মানে গল্পের অঞ্চল হিসেবে, কখনো লেখক স্বয়ং থাকেন হয়তো সেই অঞ্চলে। তারপর হচ্ছে কলোনিয়াল সময়ের গণস্বাস্থ্য, যেটি অত্যন্ত এখনকার সময়ের একটি জরুরি বিষয়, এবং স্বাধীন দেশের গণস্বাস্থ্যের মধ্যে যে মৌলিক পার্থক্য এবং মহামারী ও মন্দার মধ্যে যে তফাৎ প্রত্যয়গত, সেটি কলোনাইজিং দ্য বডি, ডেভিড আর্নল্ড, তিনি ব্রিটিশ হিস্টোরিয়ান এবং আমার এবং রফিক মনি চৌধুরীর বিশ্ববিদ্যালয় সোয়াস স্কুল অফ ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজে উনি ইতিহাসের শিক্ষকতা করেছেন। সেটি একটি খুব গুরুত্বপূর্ণ কাজ। এবং মহামারীর ফলে তৃতীয় আরেকটি দিকে যদি আমরা যাই, ফলে যে গণবিক্ষোভ হয়, সেটির একটি দারুণ কাজ আছে আলেসান্দ্রো মানজোনির দ্য বেথরোড বলে। ইতালীয় ভাষায় বলা হয়ে থাকে যে অন্যতম সেরা ও বহুল পঠিত ঐতিহাসিক উপন্যাস এটি, 1827। দেখেন কত আগে কাজগুলো হয়ে গেছে। আমি এগুলো বলছি একটু কারণ আছে, আমি লাতিন আমেরিকান সাহিত্যকে এর সাথে যোগ করছি। এই ভাগে আমি একটু জোর দিয়ে বলছি, এই যে মহামারীর ফলে গণবিক্ষোভ আর মহামারীর বিষয় তো আছেই, সেটি ড্যানিয়েল ডিফোর এ জার্নাল অফ দি প্লেগ ইয়ার, আমাদের খুব জনপ্রিয় হয়েছে রবিনসন ক্রুসো, ড্যানিয়েল ডিফোর এই বইটি আমরা জানি, কিন্তু তার এই জার্নাল অফ দি প্লেগ ইয়ার এই বইটির কথা বিশেষভাবে উল্লেখ করছি। এই বইটিও কিন্তু অনেক আগে, 1722 সালের, মানে অষ্টাদশ শতাব্দীর। এই বইটি কিন্তু আমাদের গাব্রিয়েল গার্সিয়া মার্কেসকে জীবনভরই ফ্যাসিনেটেড করে রেখেছিল, এবং তিনি সময় সময় সেটি বলেছেন, সেটি আমরা পরে যদি আমি সময় পাই আবার হয়তো আসবো। তো এরপরে আমরা যদি একটু আসি মহামারীর যে ডায়াস্টোপিক রূপ,
সেটি নিয়ে আপনার এমিলি সেন্ট জন ম্যান্ডেল, আমি এখন যে শহরে আছি, আমি কানাডায় আছি, কানাডার টরন্টোতে, সেখানকার একজন অত্যন্ত নামী ঔপন্যাসিক, উনি কিন্তু কন্টেম্পোরারি। স্টেশন 1 কাজটা খুবই, এবং সেখানে সোয়াইন ফ্লু বা জর্জিয়ান ফ্লু বা প্যান্ডেমিক নিয়ে দুনিয়া উল্টে পাল্টেতে এটা একটা ন্যাশনাল বেস্ট সেলার কাজ। আর স্টিফেন কিং এর লেখা দ্য স্ট্যান্ড ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক নিয়ে 1978 সালের, এটা একটা ডার্ক ফ্যান্টাসি। এবার আমি আসল জায়গায় আসি। আমি যদি পঞ্চম ভাগে যাই, রূপকার্থে মহামারীর উপস্থাপন, সেখানে আমরা কিন্তু পাই গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লাভ ইন দ্য টাইম অফ কলেরা ও 100 ইয়ার্স অফ সলিটিউড, একটি 1985 তার 1967 সালে প্রকাশিত মূল বইটি। এবং আমাকে এখন ল্যাটিন আমেরিকার না হলেও একটা নাম বলতেই হবে এই অতিমারি এবং বা মহামারী এবং সাহিত্য নিয়ে কথা বলতে গেলে, সেটি হচ্ছে পর্তুগিজ লেখক, নোবেল জয়ী লেখক হোসে সারামাগোর ব্লাইন্ডনেস, যেটা 1995 সনে। আমি একটু এই যে আমাদের হচ্ছে 100 ইয়ার্স অফ সলিটিউড, লাভ ইন দ্য টাইম অফ কলেরা এবং হোসে সারামাগো, তিনটা বইয়ের মধ্যে কিন্তু প্রচন্ড রকম আন্তঃসম্পর্ক আছে। আমরা যদি সুযোগ পাই হয়তো বলার চেষ্টা করব। এবার প্লেগের বিবরণ দেয়া, যে উপন্যাসটি আসলে যে মানে প্যান্ডেমিক লিটারেচার হিসেবে সারা পৃথিবীতে মানে একেবারে ক্লাসিকের আসন করে নিয়েছে, সেটাই কথা একটু বলতে হবে। আলবেয়ার কামুর দি প্লেগ এবং জিওভান্নি বোকাচিওর ডেকামেরন 1348 এপিডেমিকের উপর ভিত্তি করে ফ্লোরেন্সে ব্ল্যাক ডেথ নিয়ে তিনি লেখেন, এবং 100টা গল্প নিয়ে, নোভেলা নিয়ে এটি একটি সংকলন। আর আমেরিকান সাহিত্যিক জ্যাক লন্ডনের দি স্কারলেট প্লেগ, দারুণ কাজ। মহামারীতে যে সাম্প্রদায়িকতা বৃদ্ধির মানে উল্লেখ, সেটি আমরা পাই দস্তয়েভস্কির ক্রাইম এন্ড পানিশমেন্ট এবং আরো অনেক বইতেই। প্লেগেও আমরা পাই। এই করোনার সময় আমরা দেখছি যে আমরা ডিমোনাইজ করছি কখনো চীনকে, কখনো প্রবাসীদেরকে, এই ব্যাপারগুলো। আর খুব ছোট্ট করে বলি, বাংলা সাহিত্যে মানে যেহেতু আমরা করোনা কাল অতিক্রম করছি, বৈশ্বিক সাহিত্যের কথা বলতে গেলে যদি এইটুকু বলি, যেখানে আসলে মরক, দুর্ভিক্ষ, মন্বন্তর আর মহামারী যেন মিলেমিশে একাকার, কিন্তু সেগুলো না ঠিক উপন্যাসের মূল বিষয় হিসেবে যতটা না এসেছে কখনো পটভূমি একটু দাঁড় করানোর জন্য, কখনো মানুষের যে জনকল্যাণকামী একটা ভূমিকা আছে সেটি বোঝাবার জন্য, আবার কখনো দেবদেবীদের নাম দেখলে বোঝা যাচ্ছে যে সেটি সেই কনটেক্সটে লেখা। শরৎচন্দ্রের শ্রীকান্ত, রবীন্দ্রনাথের চতুরঙ্গ, তারাশঙ্করের গণদেবতা, শহীদুল্লাহ কায়সারের সংসপ্ত, জহির রায়হানের 1000 বছর ধরে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরপরে আমি মানে অনেকগুলো মজার অবজারভেশন আছে এবং খুব সংক্ষিপ্ত অবজারভেশন, আমি যদি সময় পাই আবার ফেরত আসবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ফারহান আজম শিলা, আপনার কাছে আমরা ফিরে আসবো। খুবই চমৎকার, আপনি অনেকগুলি বইয়ের রেফারেন্স দিলেন। আমরা চলে যাচ্ছি রফিক আমাদের জিএইচ হাবিব ভাইয়ের কাছে। হাবিব ভাই, আপনি কি শুনতে পান? আমার মনে হয় আপনার মিউট করা আছে। আপনার কথা শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। কিন্তু মিউট করা ছিল। হ্যাঁ, কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, বোধহয় ওই মিউট করতে গিয়ে ভিডিও অফ হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আপনি এই যে কলোনিয়াল কাল পর্যন্ত আসছিলেন, যে আপনি একটা পটভূমি দিচ্ছিলেন, ল্যাটিন আমেরিকান সাহিত্যের একটা পটভূমি দিচ্ছিলেন। আপনি যদি আবার শুরু করেন। আচ্ছা, তো আমরা বলছিলাম আসলে যে এই ল্যাটিন আমেরিকান সাহিত্যটা একটা ভুঁইফোর সাহিত্য না অবশ্যই, হ্যাঁ, যেটা আমরা হয়তো মনে করতে পারি যে না, যেখান থেকে আমরা নামটা শুনি সেখান থেকেই ধারণাটা হয়তো, যে কারণে আমরা হয়তো ওই যে ঘুম বা ওখান থেকে হয়তো শুরু করি, কিন্তু ওই এটার ঐতিহ্যটা বা শুরুটা আরো অনেক পেছনে। তো আমরা বলছিলাম যে কলম্বাস সেখানে পৌঁছানোর আগের অবস্থা, আর তারপরে কলম্বাস সেখানে যাওয়ার পরে সেখানে যে ধরনের, এমনকি কলম্বাস ওই যে আমাদের রফিকুমুনি চৌধুরীও বললেন যে হ্যাঁ, কলম্বাস নিজেও ডায়েরি লিখতেন এবং সেই ডায়েরির মধ্যে সেখানে নানান ধরনের বিবরণ লেখা আছে, এবং তিনি কি এক অবাক করা এক দেশে গিয়ে পড়েছিলেন সে কথা লেখা আছে। সেই সাথে আপনার ওখানে আমি আবার বলছিলাম যে যখন এই উপনিবেশিক সাহিত্যতে দেখা গেছে যে আমরা সেখানে যারা উপনিবেশ স্থাপন করেছেন তারা যেমন সাহিত্য রচনা করেছেন, সেখানে তাদের নতুন দেশে এলএম নতুন দেশে বলে যে দেশে তারা গেলেন, সেখানে তারা যে ধরনের অভিজ্ঞতা অর্জন করেছেন এবং যে ধরনের যে উদ্দেশ্যে গেছেন সেগুলো যেমন বর্ণনা করা আছে, যেটা রফিকুমুনি চৌধুরীও বলেছেন যে বার্তোলোমে দে লাস কাসাস তার ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য ডিস্ট্রাকশন অফ দ্য ইন্ডিজ, এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ বই, যেটা বেশ অথেন্টিক।
সেই সময় আমি আবার বলেছি যে এই সেখানে যারা আদিবাসী বা যারা ছিলেন নেটিভ তারাও কিন্তু সেখানে লিখেছেন, এবং তারাও লিখেছেন এই কনকুইস্টাদোরদের সঙ্গে তাদের ইন্টারাকশনের কথা সেখানে তারা লিখে রেখেছেন। এবং অবশ্যই দেখা গেছে যে তাদের বয়ান, মানে যারা বিজিত এবং যারা বিজয়ী, এই দু দলের বয়ানের মধ্যে অবশ্যই স্বাভাবিকভাবেই অনেক তফাৎ আছে, এবং সেটা উঠে এসেছে তাদের বিভিন্ন সাহিত্যে, বিভিন্ন কবিতায়। এবং সে সময় আমরা দেখছি যে একজন একজন নারীও এই সাহিত্য রচনা করেছেন এই উপনিবেশিক সময়ে, এবং তার নাম হচ্ছে সর হুয়ানা ইনেস দে লা ক্রুজ। তিনি একজন খুবই বিখ্যাত, অত্যন্ত খ্যাতি পেয়েছেন, এবং তার কবিতা এবং দার্শনিক প্রবন্ধ অত্যন্ত খ্যাতি লাভ করেছিল। তো এই সময় আমরা দেখি যে যারা সেখানে এই লিবারেটর ছিল, মানে আমি বলতে চাচ্ছি যে এই ল্যাটিন আমেরিকার যে আপনার পরাজিত দশা, উপনিবেশিত দশা, সেই উপনিবেশিত দশাকে যারা দূর করতে চেয়েছেন তাদের মধ্যেও কেউ কেউ সাহিত্য রচনা করেছেন, যার মধ্যে একজন হচ্ছে সাইমন বলিভার। এই সাইমন বলিভারের কিছু, তিনি শুধু একজন বিপ্লবী ছিলেন না, তিনি একজন যোদ্ধাই ছিলেন না, তিনি একজন মানবতাবাদী ছিলেন না, সেই সঙ্গে তিনি একজন লেখকও ছিলেন। তো তিনিও কিছু রচনা রেখে গেছেন। তো এরই ধারাবাহিকতায় আমরা চলে আসছি আসলে পরে ঊনবিংশ শতাব্দীতে, যে আমার সুরেশ রঞ্জন স্যার যেটা বললেন যে এই ঊনবিংশ শতকের সাহিত্য থেকেই আমরা মূলত এরপরে দেখা যাচ্ছে যে বেশ লাতিন ভাষার সাহিত্য একটা ফুটিং পাচ্ছে, একটা পাদভূমি পাচ্ছে। এই সময়টা আমরা দেখব যে ঊনবিংশ শতকে এই ল্যাটিন আমেরিকায় বেশ কয়েকটা সাহিত্য আন্দোলনের সৃষ্টি হয়েছিল, মানে সাহিত্যিক ধারার মধ্য দিয়ে এই সাহিত্যটা গেছে। প্রথম দিকে এসেছে সেখানে রোমান্টিক এক ধরনের সাহিত্য, তারপরে এসেছে ন্যাচারালিস্ট ধরনের সাহিত্য এসেছে, এবং তারপরে আমরা দেখবো যে সেখানে আধুনিকতার যেটাকে ওরা বলছে যে মডার্নিজমো যেটা বলছে সেই ধারাটা এসেছে। এছাড়া সেখানে কিছু স্থানীয় কিছু খুব গুরুত্বপূর্ণ রচনাও ছিল, তার মধ্যে একটি বেশ নাম করা, সেটা হচ্ছে যে মানে সেখানকার আঞ্চলিক কিছু ব্যাপার নিয়ে একটা সাহিত্য রচিত হয়েছিল। হোসে হার্নান্দেজ লিখেছিলেন মার্টিন ফিয়েরো। এটা একটা গাউচো ধরনের লেখা। গাউচো মানে হচ্ছে যে আমরা জানি যারা ল্যাটিন আমেরিকা সাহিত্যের সাথে পরিচিত যে ইংরেজিতে আমরা যেটাকে কাউবয় বলি বা চিলেতে হুয়াসো বলি, তো সেই একজন এদেরকে নিয়ে যে রচিত সাহিত্য, সেই সাহিত্য একটা মার্টিন ফিয়েরো বোধ হয়, উচ্চারণটা ভালো বলতে পারবেন। আমরা এরপরে দেখি যে এই ঊনবিংশ শতকে বেশ কিছু নারী লেখকের প্রাধান্য। এই ঊনবিংশ শতক বেশ কিছু নারী লেখক এসেছিলেন, এবং ফারহান আজিম শিউলি এটা জেনে আনন্দিত হবেন যে সেখানে বেশ কয়েকজন নারী লেখকের বই এই ঊনবিংশ শতকে প্রকাশিত হয়েছিল, এবং সেখানে ছিলেন কিউবার লেখক, সেখানে ছিলেন পেরুর লেখক, এবং এই তাদের রচিত সাহিত্য একটা আলোড়ন, একটা খ্যাতি এনে দিয়েছিল লাতিন আমেরিকার সাহিত্য। এবং তারপরে ঊনবিংশ শতকের পরে আমরা আমি একটু সংক্ষেপে চলে যাব, মানে এই পর্বগুলো এত ডিটেল বর্ণনা না করে আমি ধীরে ধীরে চলে যাচ্ছি, আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো মানে মডার্নিজম বা আধুনিকতাবাদের যে অংশটা দেখি সেটা আসে, এবং সেখানে আমরা নানান সাহিত্যিককে সেখানে দেখতে পাই, এবং তারা আপনার তার মধ্যে নিকানো পাররার আছেন, এবং এই সাহিত্যের পরে আমাদের এখানে চলে আসে যে বুমের অংশটা, যেটা 1960 থেকে বা 60-এর দশকে, এবং সেইখানে আপনার আমরা দেখতে পাই যে কিছু ইংরেজি ভাষার সাহিত্যিকের কিছু বিশেষ প্রভাব। তার মধ্যে একজন হচ্ছেন উইলিয়াম ফকনার, আরেকজন খুব বিখ্যাত আরেকজন হচ্ছেন আমাদের জেমস জয়েস, এবং তারপরে হচ্ছেন ভার্জিনিয়া উলফ।
এবং আপনারা যারা গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের সাহিত্যের সাথে পরিচিত তারা অবশ্যই জানবেন যে তিনি তার জীবনে যে যাদের প্রভাব, তার সাহিত্যকর্মে যাদের প্রভাবের কথা বলেছেন তার মধ্যে আছেন এই ফকনার এবং জয়েস। তো এইভাবে আমরা দেখি যে এই বুম পর্বে যখন বিভিন্ন সাহিত্য, ল্যাটিন আমেরিকান সাহিত্য বিশেষ করে ইংরেজি ভাষায় অনুদিত হলো, সারা পৃথিবীতে একটা সাড়া পড়ে গেল। এর আগে যে কতটা সাড়া পড়েছিল সেটা বলা যায় না, যদিও সেখানে নানান ধরনের, নানান মানের, নানান কলেবরের সাহিত্য রচিত হয়েছে। কিন্তু এই 60-70-এর দশকে বিশেষ, আর এখানে গাব্রিয়েল মিস্ট্রালের কথা বলা হয়েছে যে তিনি 1945 সালে প্রথম ল্যাটিন আমেরিকান সাহিত্যিক হিসাবে এবং নারী হিসাবেও সম্ভবত ইয়ে পান, নোবেল পান। কিন্তু দেখা যাচ্ছে যে সেই 1945-এর পরে এই দীর্ঘ প্রায় 20 বছর আর কেউ সেই অর্থে নোবেল পাননি। কিন্তু 1967 সালে মিগেল আনহেল আস্তুরিয়াস নোবেল পুরস্কার পান। এবং মজার ব্যাপার হচ্ছে এই 1967 সালেই প্রকাশিত হয়েছিল গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের 100 Years of Solitude, যেটা 3 বছর পরে অনুদিত হয় 70 সালে গ্রেগরি রাবাসার হাতে। এবং 82 সালে গিয়ে এই বইটি আবার নোবেল, এই বইটির নয় অবশ্য, এই বইটি সহ অন্যান্য তার কাজের জন্য আমাদের গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস পুরস্কার পান। আমাদের একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে কোনো আদর্শ বা যে কোনো থিওরি যে কোনো জায়গায় এনে একটা বীজের মতো বা চারা গাছের মতো লাগাইলেই সেটা ওখানে একটা বৃক্ষ হয়ে যাবে, এটি বোধহয় ঠিক নয়। ম্যাজিক রিয়েলিজম যে কেবল সাউথ আমেরিকা কিংবা ল্যাটিন আমেরিকা বলতে আমরা যেটা বোঝাই সেখানেই হতে পারে, কিংবা বাংলাদেশে হতে পারে, অন্যত্র হতে পারে না, এটা ঠিক নয়। তবে কিছু কিছু জায়গায় আমার মনে হয় যে ল্যাটিন আমেরিকা বলতে আমরা যে বিশাল ভূখণ্ডকে বুঝি, মধ্য সেন্ট্রাল আমেরিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, আবার পর্তুগিজ ভাষী ব্রাজিল, স্প্যানিশ ভাষী বিশাল একটা এলাকা, এসব কিছু মিলে তাদের প্রাচীনকালের যে দারিদ্র, সংগ্রাম, আন্দোলন, তারপর অভাব অনটন, এসব কিছু একটা প্রেক্ষাপট যদি আমরা বিবেচনায় আনি তখন দেখবো যে ওইরকম একটি প্রেক্ষাপটকে আসলে একটু এক ধরনের প্রলেপ দিয়ে, একটা কল্পনার প্রলেপ দিয়ে, একটা ম্যাজিক প্রলেপ দিয়ে, একটা প্রলেপ দিয়ে যখন মানুষকে বাস্তবতা থেকে একটু আনন্দ দিতে চায়, আমার কাছে মনে হয় সেটাই ছিল তাদের উদ্দেশ্য। এবং এটা যখন চালু হয়ে গেল, আমরা এক্সপেরিমেন্টাল বেসিসে অনেকেই এই জাতীয় লেখালেখি করছি, কিংবা বেসিকলি ওই রকম ধারাই আমাদের মধ্যে কারো কারোর মধ্যে ছিল, কিন্তু এক্স্যাক্টলি বলা যাবে না যে ওখান থেকে এনে এখানে ট্রান্সপ্লান্ট করা হয়েছে বা আমাদের মাটিটা তাদের মতো জাদু বাস্তবতার জন্য উর্বর। তবে হ্যাঁ, এটা ঠিক যে গার্সিয়া মার্কেস কিংবা আমরা ইয়োসার কথা বলি, কিংবা হোর্হে লুই বোর্হেসের কথা বলি, কিংবা আরো অনেকেরই আছে যাদের টেম্পারামেন্ট, সেন্স অফ হিউমার এবং তাদের গল্প বলার ঢং এবং কাহিনীর বিস্তার, এসব কিছু মনে হয় আমাদের বাংলা সাহিত্যের বেশ কিছু অংশের সাথে একটু মিল আছে, আমাদের ইতিহাসের সাথে, ভূগোলের সাথে এবং একটু মিল আছে। এবং মিল আছে এই জন্যই বলছি আমি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ওই যে একটু আগে রেফারেন্সটা আসছিল যে আমরা এখনো কিছু কুসংস্কার, সংস্কার এসবে ভুগছি, এসবগুলো মিলিয়ে কিছু কিছু বেশ সাযুজ্য ওই কন্টিনেন্টের সাথে এবং আমাদের মধ্যে আছে। সুতরাং আমাদের পাঠক এমনিতেই এরকম একটি বাস্তবতা ভোলার জন্য একটা মায়াবী একটা পরিবেশ বা মায়াবী একটা বিস্তার তারা মনে মনে প্রার্থনা করে এই জাদু বাস্তবতা বলতে সেরকম একটি অবস্থাকে সন্তুষ্ট করতে পেরেছে বলেই ম্যাজিক্যাল রিয়েলিজমটা আমাদের এখানে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। স্যার অনেক ধন্যবাদ আপনাকে, স্যার অনেক ধন্যবাদ। আমরা সময় পেলে আবার আসবো। আমরা এবার ফারহানা আজিম শিউলি আপনার কাছে যাচ্ছি। আপনি তো বেশ কয়েকটা রেফারেন্সের কথা বললেন যে কি করে এই সমস্ত মহামারীর সাহিত্য যে সমস্ত আমাদের প্রাসঙ্গিক হতে পারে। এখন আপনি বাংলাদেশের
প্রেক্ষিতে যদি কিছু মানে আমাদের সাহিত্য চর্চার সাথে ল্যাটিন আমেরিকা, আপনি তো অনুবাদ করেছেন, যে বিশেষ করে নারী লেখকদের লেখা আমাদের দেশে নারী লেখকদের লেখায় কিভাবে অনুপ্রেরণা হতে পারে ল্যাটিন আমেরিকান সাহিত্য? আপনাকে শোনা যাচ্ছে না, আপনাকে শোনা যাচ্ছে না। অনেক ধন্যবাদ মাঝার, দুঃখিত আমি আনমিউট করতে খেয়াল ছিল না। বাংলাদেশের প্রেক্ষাপটে লাতিন আমেরিকান সাহিত্য কিভাবে প্রেরণাদায়ী হয়ে উঠতে পারে, এটা আমার মনে হয় যে সুরেশ রঞ্জন বসাক মাত্র বলে ফেললেন, এবং জিএইচ হাবিবের কথাতে এসেছে, এবং রফিকুমনি চৌধুরী দিয়েতে। আমি যেখানটায় থেমেছিলাম, আসলে একটি বিবলিওগ্রাফি দেওয়াটা আমার উদ্দেশ্য ছিল না, ছিল যে এই প্যান্ডেমিকের যে আনপ্রেসিডেন্টের সময় আমরা অতিক্রম করছি, এখানে লাতিন আমেরিকার যেসব সাহিত্যে মহামারীর কথা এসেছে বা প্রেক্ষাপট হিসেবে সেই জিনিসগুলো কিভাবে ফিট করছে, কোন জায়গাটায় ফিট করছে, সেটা অনেকটা দেখানোর জন্য, এবং সেখানকার যারা প্রভাবশালী লেখক তাদেরকে কোন কাজগুলো অনুপ্রাণিত করেছে, তখন আমি ড্যানিয়েল ডিফোর জার্নাল অফ দ্য প্লেগ ইয়ারের কথা বলেছি। আচ্ছা, আমি একটু ওই প্যান্ডেমিক লিটারেচার একটু থাকতে চাইছি। প্যান্ডেমিক লিটারেচার এই কারণে থাকতে চাইছি যে মানে ওখানে কতগুলো আমরা কমন ট্রেন্ড দেখি। কমন ট্রেন্ড দেখি এরকম যে কামুর যে দ্য প্লেগ, সেখানে কিন্তু ওরাও শহরটা ফরাসি কলোনি ছিল, কারণ বারবারই আজকে কিন্তু উপনিবেশের কথা আসছে, এবং এই কলোনাইজেশনকে বাদ রেখে কিন্তু লাতিন আমেরিকার সাহিত্য নিয়ে কথা বলাটাও সমস্যাজনক। লাভ ইন দ্য টাইম অফ কলেরায় মার্কেজের অন্যতম কাজ আমরা জানি, সেখানে কিন্তু ক্যারিবীয় উপকূলের এক শহর, এবং যেটি স্প্যানিশ কলোনি ছিল। শুধু তাই না, স্বাধীনতার পরেও তখন দেখা যায় যে অর্ধ শতাব্দী পার হয়ে গেছে এবং সেই দেশটি গৃহযুদ্ধে বিধ্বস্ত। এখানে আমরা জনস্বাস্থ্যের ডিনায়াল, উদাসীনতা, এই জিনিসগুলো প্রচন্ড রকম ভাবে দেখি। এবং এখানে একটা মজার জিনিস, এই প্যান্ডেমিক লিটারেচারে এবং লাতিন আমেরিকারও যেসব সাহিত্যে প্যান্ডেমিক এসেছে, সেখানে সবগুলো কিন্তু উপকূলবর্তী শহর, এবং সেখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে প্লেগে দেখাচ্ছে যে সেই শহরটা সাগরের দিকে পিঠ দেয়া, মুখ দেয়া না, হ্যাঁ, এবং সেখানে একটা বেশি আয়োজন করে নদীর বা জলের কাছে যেতে হয়। আবার লাভ ইন দ্য টাইম অফ কলেরাতে মার্কেস দেখাচ্ছেন যে সমুদ্র থেকে খুব শহরের কাছেই লাগোয়া, সেখান থেকে বেশি আসে তৈলাক্ত গন্ধযুক্ত বাতাস, দূষণ ইত্যাদি। কিন্তু আমরা যে জানি যে সভ্যতার সঙ্গে যে জলের যোগ, সেখানে কিন্তু জলটা অনেকটা সামনে থাকবে, লিড দেবে, হ্যাঁ, সেটিকে কেন্দ্র করে গড়ে ওঠে। কিন্তু আধুনিক ভোগবাদী বা পুঁজিবাদী রাষ্ট্রে যেটি দেখা যায় যে সেখানে এটা কনসেপ্ট অনেকটা যেন সেটার কাছে নর্দমার মতো, যেমন ঢাকার বুড়িগঙ্গা, সেখানে বর্জ্য দূষিত জিনিসপত্র যাবে। এই প্রতীকী জিনিসগুলো কিন্তু খুব চমৎকার ভাবে লাতিন আমেরিকার প্যান্ডেমিক লিটারেচার, আমরা যদি প্যান্ডেমিক লিটারেচার না বলি, লিটারেচারে এসেছে। এবং সেখানে যে আমি অলরেডি বললাম যে কিছু প্যাটার্ন আমরা পেয়েছি, যে ঔপনিবেশিকতা, ঔপনিবেশিক শহর মানে শাসিত শহর, জনস্বাস্থ্য ব্যবস্থার বাস্তবতা, মানুষের ভোগবাদী জীবন, পরিবেশ বিমুখ জীবন, এবং মানুষের গড়ে তোলা সভ্যতাকে মার্কেস থেকে শুরু করে কামু থেকে শুরু করে সবাই কিন্তু কটাক্ষ বা উপহাস করেছেন, হোসে সারামাগো করেছেন। এবং এসবের উপস্থিতি প্লেগ বা কলেরা এসব মহামারীর মধ্য দিয়ে প্রতীকী রূপে কিন্তু প্রকাশ পেয়েছে। আমরা এই করোনা প্যান্ডেমিকের সময় আমাদের এখানে কয়েক ধরনের অডিয়েন্স আছে। একটা হচ্ছে খুব বিশেষায়িত, মানে যেটা হচ্ছে সুরেশ রঞ্জন বসাক স্যার এবং তাদের যে অডিয়েন্স হবে। আরেক ধরনের অডিয়েন্স আছে কিন্তু পপুলার জনপ্রিয় লেখাগুলো যেগুলো বারবার করে কোটেড হয় বা সাইটেড হয়, সেগুলোতেই যান, সেগুলো সম্পর্কে জানতে চান। তো গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ছেলে রদ্রিগো গার্সিয়া 20 মে একটা চিঠি লেখেন বাবাকে, এবং খুব প্রাসঙ্গিক বলে আমি দুটো লাইন পড়ছি। বলছে যে, বাবা গাবো, 17 এপ্রিল ছিল তোমার মৃত্যুবার্ষিকী, বাংলাটা আমি বলছি। ইতিমধ্যে পৃথিবী চলছে মোটামুটি তার চিরাচরিত নিয়মেই। একটি নতুন জিনিস হাজির হয়েছে, এক মহামারী। এমন একটা দিনও যায় না যেদিন আমার সামনে তোমার লেখা উপন্যাস লাভ ইন দ্য টাইম অফ কলেরা অথবা সেটা শিরোনাম কিংবা 100 ইয়ার্স অফ সলিটিউডে অনিদ্রার মহামারীকে রেফার করে লেখা কিছু আসে না। মহামারী তোমাকে সর্বদাই মুগ্ধ করত, তা সে সত্যই হোক কিংবা সাহিত্যের প্রয়োজনে তৈরি কাল্পনিকই হোক, এবং সঙ্গে সঙ্গে যেসব বস্তু এবং মানুষেরা এই দুর্যোগ থেকে ফিরে আসতে পারত তাদের ব্যাপারেও তুমি যুগপৎ আগ্রহী থাকতে। তুমি প্রায় ড্যানিয়েল ডেফোর লেখা জার্নাল অব দ্য প্লেগ ইয়ারকে তোমার উপর সর্বাধিক পরিমাণে প্রভাব বিস্তার করা গ্রন্থ হিসেবে অভিহিত করতে। কিন্তু গতকাল পর্যন্ত আমার মনেই ছিল না তোমার প্রিয় বইসমূহের মধ্যে প্রিয়তম ইডিপাস রেক্সের কথা, যে বইয়ের কাহিনী আবর্তিত হয়েছে এক রাজাকে নিয়ে যে একটি প্লেগের অবসান ঘটাতে চেয়েছিল। তুমি একবার বলেছিলে, মার্কেস বলছিলেন, মহামারীর সবচেয়ে আতঙ্কজনক ব্যাপারটি হচ্ছে যে সেটা আমাদেরকে আমাদের নিজ নিজ শেষ পরিণতির কথা মনে করিয়ে দেয়। ফলে এটি কিন্তু আমাদের আজকের আলোচনায় খুবই প্রাসঙ্গিক যে মার্কেসের
মার্কেজ, কামু থেকে শুরু করে ওরা মহামারী এবং মৃত্যু নিয়ে কিন্তু খুব তাড়িত ছিলেন এবং ফ্যাসিনেটেড ছিলেন। প্লেগে ডাক্তার রিও, অর্থাৎ কামু নিজেই তার অল্টার ইগো ডাক্তার রিও বলছে যে এত লোকের মৃত্যু দেখেও আমি আজও মৃত্যুতে অভ্যস্ত হতে পারিনি, সেটা কিন্তু মহামারীর মৃত্যুই ছিল। মৃত্যু আমার কাছে সেই রহস্যই রয়ে গেছে। লাভ ইন দ্য টাইম অফ কলেরা উপন্যাসের শুরুটাও কিন্তু একটা মৃত্যু দৃশ্যের মধ্যে দিয়ে। এবার আমি শেষে খুব ছোট্ট করে একটা জিনিস আমাকে খুব জিনিসটা ভাবাচ্ছে প্যান্ডেমিকের শুরু থেকে এবং লাতিন আমেরিকার সাহিত্য নিয়ে যখন আমি গত 2 দিন ভাবছিলাম যে মহামারীর পর কোট অ্যান্ড আনকোট স্বাভাবিক জীবনে ফেরার কথা বলছে, কিন্তু মার্কেস, এই কামু, তারা কিন্তু অনেক আগে বলেছেন আমরা কি আসলে খুব একটা স্বাভাবিক তখনই ছিলাম যখন লেখা হয়েছে বইগুলো। কামুর বইটা তো একটু আগেই। প্লেগে কামু দেখাচ্ছেন যে মানুষ আসলে স্বাভাবিক নেই, শুধু টাকার পেছনে দৌড়ায়, মানুষ ইতিমধ্যে অস্বাভাবিক। ওখানে একটা খুব ফ্যাসিনেটিং চরিত্র জাঁ তারিও বলছে আমরা আসলে সবাই প্লেগাক্রান্ত। 100 ইয়ার্স অফ সলিটিউডে আমরা দেখি যে মার্কেস এক অদ্ভুত মারির গল্প বলে, সেটা কিন্তু একটা এপিডেমিকের কথাই বলে। সেখানে মাকন্দ গ্রামে সবাই আক্রান্ত হতে থাকে ভুলে যাওয়া রোগে এবং এক পর্যায়ে ভুলতে ভুলতে তারা নিজের সত্তাটাও ভুলে যায়। ব্লাইন্ডনেস হচ্ছে সারামাগোর, সেখানে সবাই অন্ধ হয়ে যেতে থাকে এবং সবার মনে প্রশ্ন জাগে অন্ধ তো চোখে দেখতে পাচ্ছে না, সেটা কেমন করে এই মানে সংক্রমিত হচ্ছে। পরে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয় যে ওই অন্ধ চোখে গুলি করে মেরে ফেলতে হবে, যে অন্ধ মানুষের চেয়ে বরং মৃত মানুষ ভালো। কি ভয়ানক আর নিদারুণ পরিহাস সারামাগোর। তো এই সারামাগোর উপন্যাসে আমি বলছি একটু কানেকশন আছে বলি, শেষে সব সমাধান হয়ে যায়, সবাই আনন্দ ফুর্তিতে নিচে গিয়ে ওঠে। কিন্তু তখন বলছেন লেখক যে আসলে তারা কেউ কখনো অন্ধ হয়নি, বরাবর তারা অন্ধই ছিল। এখানে আমরা সে কামড় প্লেগের কথা কিন্তু আবার পেয়ে যাই। অন্ধ কিন্তু দেখতে পায় এমন আর কি, আর অন্ধ যারা দেখতে পায় তারা আসলে কিছুই দেখে না। কামড় প্লেগে বলছেন যে এই সুদিন এটাই মানুষের চরম জয়ের কথা না। তিনি জানেন হয়তো আবার এই দুর্ভাগা মানুষগুলোকে শিক্ষা দেওয়ার জন্য এই মহামারী থেকে ঘুম থেকে জেগে উঠে তার বাহন ইঁদুরগুলোকে আবার জাগিয়ে তুলে পাঠিয়ে দিবে আনন্দ উৎসব মুখর কোনো শহরের পথে ঘাটে। হ্যাঁ, তাহলে আমি শেষে এরকম বলতে পারি যে সাহিত্য, লাতিন আমেরিকান সাহিত্য, এখানে তো আমরা দেখলামই তাদের কাজ, আমাদেরকে কি এটা মনে করিয়ে দেয় যে এই প্লেগ বা এই কলেরা বা এই স্মৃতিভ্রম বা এই অন্ধত্ব বা এই করোনা, যে আমরা আসলে খুব একটা ভালো জীবনযাপন করছি না, খুব একটা স্বাভাবিক কোট এন্ড আনকোট আমরা পরিবেশমুখী জীবন না আমাদের, এবং এক ধরনের ভোগবাদী পুঁজিবাদী সমাজে যে জীবনটা আমরা যাপন করছি, যেখানে অসম দারিদ্র এবং যে সমাজে মানুষ শুধুই টাকার পেছনে ছোটে। তাই আমার কাছে মানে সবটা জিনিস যেভাবে ধরা যায়, যে প্লেগ, কলেরা, করোনার ভাইরাস রিমাইন্ডার, এবং সেটা সাহিত্যে এসেছে সব থেকে সুন্দর করে। ধন্যবাদ মাজার। অনেক ধন্যবাদ ফারহান নাজিম শিউলি। আমরা একদম শেষে চলে আসছি। আমরা আবার আরেক রাউন্ড যদি ফিরতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু আমাদের সময় আসলে শেষ হয়ে গেছে আজকে। আমরা জানেন যে এইরকম একটা সময়ে সাহিত্য নিয়ে আলাপ আলোচনা করা এবং এটার বিরাট ভাবে দর্শক সমাদৃত হওয়া খুব যে সম্ভব সেটা নয়, কারণ আমরা জানি যে সকলেই বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আছে এই প্যান্ডেমিকের মধ্যে। কিন্তু আমরা এর মধ্যে আমরা একটা আমাদের এই যে ক্যাডেট কলেজ ক্লাব লিটারালি সোসাইটি, যেটার আমাদের যে একটা মিশন যে আমরা আমাদের সাহিত্যের চর্চা, সংস্কৃতির চর্চা, শিল্পের চর্চা সেটা আমরা করে যাব। আমরা সেই আলোকেই বা সেই প্রেক্ষাপটে আমরা আজকের এই আয়োজনটা করলাম, যে এই বৈশ্বিক মহামারীর কালে আমরা লাতিন আমেরিকার সাহিত্য নিয়ে যারা কাজ করেন সেরকম 3 জন বিশিষ্ট আলোচককে আমরা ডেকেছি। তারা নিজেদের জায়গা থেকে অত্যন্ত মূল্যবান কাজ করে যাচ্ছেন। তো তাদেরকে অসম্ভব আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং এটি জানিয়ে আমি এখন আমাদের যে এই যে সভাপতি শাকুর মজিদ ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি। শাকুর ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না। আমার মনে হয় এখন শোনা যাবে। জি, শোনা যাচ্ছে। আমার নিজের অজ্ঞতার কথা বলি, আমার লাতিন আমেরিকান সাহিত্য নিয়ে খুব বেশি আমার পড়াশোনা নেই। কয়েকজন লেখকের নাম জানি, আর কর্নেলকে কেউ চিঠি লিখে না এরকম একটা উপন্যাস পড়ে আমি খুব মুগ্ধ হয়েছিলাম, বাংলায় অনুবাদ। সেটা কিন্তু রফিকুম মনিম ভাই করেছেন, রফিকুম মনিম চৌধুরী করেছেন অনুবাদটা। আচ্ছা, আর আরেকজন এই জিএইচ হাবিব, উনি যে একজন এক্স ক্যাডেট, এটা আমার ধারণা ছিল না। আমি তারও কিছু অনুবাদের বই আমার কাছে আছে।
তো এই তারপরে সুরেশ রঞ্জন স্যারের কথা আমি শুনেছি, ওনার সাথে আমার কখনো দেখা হয় নাই। আজকে আমাদের আড্ডাগুলো একেবারেই ক্যাডেট কেন্দ্রিক হয়ে থাকে। আমরা আমাদের ঘরানার মধ্যেই থাকতে চাই, কারণ হচ্ছে এই লিড সোসাইটিটাই হচ্ছে ক্যাডেট কলেজ ক্লাবের সদস্যদের মধ্যে যারা লেখালেখি করেন তাদের বিষয়াশয় নিয়ে। এবং আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন শিউলি, ফারহানা আজিম শিউলি, অত্যন্ত চমৎকার কতগুলো বিষয় তিনি এনেছেন। আমি কৃতজ্ঞ তার কাছে যে আজকে এই আলোচনায় আমাদের সাথে যোগ দিয়ে এই জিনিসগুলো আমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আমি খুব উপভোগ করেছি। আর সুরেশ রঞ্জন স্যার, আপনার সাথে আমাদের তৃষ্ণা রয়ে গেল, ভবিষ্যতে আবার আপনার সাথে কোনো একটা জায়গায় আমরা বসবো। আবার আমাদের একটা পরিকল্পনা আছে যে আমাদের সবার যারা আমরা লেখালেখি করি এবং ক্যাডেট, আমাদের সবার লেখালেখির বীজ বোনানো হয়ে গেছিল ক্যাডেট কলেজে। ক্যাডেট কলেজের কিছু শিক্ষক, আমার কলেজের শিক্ষক যেমন আমি আতম নাসির চৌধুরী, তার কথা আমি বারবার সর্বত্র মনে পড়ি, কারণ তিনি আমাদেরকে শেক্সপিয়ার শিখিয়েছিলেন আমাদের যখন 12-13 বছর বয়স। আমাদের নজরুল ইসলাম উপাধ্যক্ষ নজরুল ইসলাম একজন ছিলেন, মারা গেছেন কয়েক বছর আগে। তার কাছ থেকে আমরা রবীন্দ্রনাথ শিখেছিলাম। রবীন্দ্রনাথ আমাদের ছুটি গল্প পড়াতে এসে আমরা কিন্তু ছুটি গল্প পড়েছি বোধহয় 4th বা 5ম ক্লাসে। ছুটি গল্প পড়ার আগে আমরা রবীন্দ্রনাথ পড়েছি, ছোট গল্প পড়েছি। রবীন্দ্রনাথ ছোট গল্পের নানা রকমের গল্প যেগুলো হয়েছে সেগুলো সম্পর্কে পড়েছি। তার বহু বছর পরে, ইভেন বহু ক্লাস পরে মাঝে মাঝে কখনো কখনো এমন হতো যে গল্প তোমরা পড়ে নিও, এই কথা বলতেন। এবং আমার মনে হতো যে স্যারের কাছ থেকে এই গল্প পড়ার শোনার কিছু নাই, আমাদের অনেক কিছু আছে। মানে সাহিত্যের বীজ বোনানোর কাজটা আমাদের শিক্ষকরা আমাদের করে দিয়ে গিয়েছিলেন। কিন্তু আমরা একটু অভাগা যে আমাদের সময় শেক্সপিয়ারের বাইরে বিশ্ব সাহিত্যের তেমন কিছু, আর চার্লস ডিকেন্সের একটা উপন্যাস আর শেক্সপিয়ার, এর বাইরে বিশ্ব সাহিত্য, বিশেষ করে লাতিন আমেরিকান সাহিত্য আমাদের সময় ক্যাডেট কলেজের শিক্ষকেরা আমাদেরকে পড়ানোর সুবিধা করতে পারেন নাই, বা ওনাদের আগ্রহের তেমন বিষয় ছিল না। সে কারণে এই বিষয়টা আমাদের তখন জানা নাই। কিন্তু আমার ধারণা সুরেশ রঞ্জন স্যার যে কলেজগুলোতে ছিলেন, সিলেট ক্যাডেট কলেজ এবং কুমিল্লা ক্যাডেট কলেজে, সেখানকার ছাত্ররা নিশ্চয়ই তার সময় থেকেই তিনি এই জিনিসগুলা জেনে আসছেন, তার সময় থেকেই তারা মার্কেজের কথা জেনে আসবে। আর দক্ষিণ আমেরিকার একজন কবির বাড়ি, 3টা বাড়ি আমি দেখে এসেছি। এইটা নিয়ে আমার কখনো সুযোগ হলে আমি একবার বলবো, পাবলো নেরুদা, চিলিতে গিয়েছিলাম এবং চিলিতে পাবলো নেরুদার 3টা বাড়ি বেরিয়ে এসেছিলাম এবং আমি ডকুমেন্টারি করেছিলাম। এবং তার জীবন আচার, তার কবিতা লেখা এবং তার বসবাস, এই 3টার মধ্যে যে এক ধরনের মিল ছিল, এটা চাক্ষুষ আমার দেখা হয়েছিল। তো আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি মাঝহার মোশাররফকে চমৎকার আলোচনাটা সংযোজন করিয়ে দেওয়ার জন্য, গেছে দেওয়ার জন্য সবার কাছে। এবং আমরা অন্তত মাসে 2টো এরকম আড্ডা আমরা দিতে চাই বিভিন্ন বিষয় নিয়ে। আপনাদেরকে এবার পেলাম, ভবিষ্যতেও যেন আবার পাই। তো এই আশা নিয়ে আজকে আমি আসলে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। মাঝার, তোমাকে একটু বেশি ধন্যবাদ, শিউলিকেও ধন্যবাদ। শিউলি আমাদের অতিথি, আর এর বাইরে সবাই হচ্ছে ক্যাডেট কলেজ ক্লাব কমিউনিটির এবং ক্লাবের নানাভাবে সদস্য, এক্স ক্যাডেটস। সুতরাং আজকের মতো বিদায়।